হ্যালো বন্ধুরা, আমি প্রতিভা কর্মকার। আমি তোমাদের কাছে এসেছি ক্লাস 12-এ যারা এখন পড়ছো, অর্থাৎ থার্ড সেমিস্টার যাদের শুরু হচ্ছে বাংলা বিষয়ে, সেই ব্যাপারে আমি কিছু ক্লাস তোমাদের সাথে শেয়ার করতে চাই। বাংলা বিষয়ে আমাদের থার্ড সেমিস্টারে যেটা রয়েছে, যে গল্পটা রয়েছে প্রথমেই, সেটা হলো আদরিণী গল্প। গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, যার জন্ম 1872 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো, এর ঠিক প্রায় 10 বছর আগে 1861 খ্রিস্টাব্দে কার জন্ম হয়েছিল? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। রবীন্দ্রনাথের সমসাময়িক হয়ে সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় ছোট গল্প লিখে তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটা নিজস্ব পরিচয় রেখে গেছিলেন, অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়। তার এই যে ছোট গল্প, অর্থাৎ এই ছোট গল্পের মধ্যে দিয়ে তিনি পাঠক হৃদয়ের আসল জায়গা, অর্থাৎ পাঠক হৃদয়কে জয় করে ফেলেছিলেন। কি করে জয় করলেন? আসলে তার এই গল্পগুলো যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো বেশিরভাগই ছিল পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক। এই পারিবারিক যে বিষয়গুলো ছিল, সেগুলো কিন্তু বলা যেতে পারে যে আমাদের খুব পরিচিত ঘটনাকে নিয়ে, বিষয়কে নিয়ে তিনি তার কিন্তু ছোট গল্পগুলোকে সাজিয়েছিলেন। এবং সে সাজাতে গিয়ে তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন, এত সহজ সরল ভাষা, সহজ সরল কাহিনী, এই সব কিছু পাঠককে কিন্তু আপ্লুত করেছিল। তাই পাঠক তাকে কিন্তু একজন ছোট গল্পকার হিসেবে মাথায় তুলে রেখেছে। আজও পর্যন্ত আমরা কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায় বলতে একজন ছোট গল্পকার হিসেবেই চিনি। আদরিণী গল্পটা এরকমই একটা খুব সহজ সরল একটা পরিচিত পারিবারিক কাহিনী নিয়ে রচিত, এবং তার প্রধান চরিত্রই বলা যেতে পারে একটা অবলা জীব। তো তাকে ঘিরেই বেশ কিছু চরিত্র এসছে, অর্থাৎ কিছু মানুষের সাথে আমরা পরিচিত হই, যে যারা এই জীবটির সাথে, অর্থাৎ এই আদরিণী নামের হাতিটার সাথে তারাও ওতপ্রোতভাবে মিশে গেছে। আসলে ছোট গল্পকার হিসেবে তিনি তো খুব পরিচিত ছিলেন, তাই আদরিণী গল্পের সাথে সাথে আমরা আরো কিছু ছোট গল্প পেতে পারি। যেমন মনে করো তার নবকথা, ষোড়শী, দেশীয় বিলাতি, গল্প বিথি, গল্পাঞ্জলি, পত্রপুষ্প, গহনার বাক্স, এরকম বেশ কিছু ছোট গল্প কিন্তু আমরা পরিচয় পাই। আরো অনেক ছোট গল্প তিনি লিখেছেন, কিন্তু এই মুহূর্তে তোমাদের সামনে আমি বেশ কয়েকটি তুলে ধরলাম। ছোট গল্পের পাশাপাশি আরো কিছু কিন্তু তিনি বেশ কিছু উপন্যাসও লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, সিঁদুর কৌটো, মনের মানুষ, আরতি, প্রতিমা, সুখের মিলন, গরিব স্বামী, ইত্যাদি ইত্যাদি। আর একটা মাত্র তিনি ব্যঙ্গকাব্য লিখেছিলেন, যেটার নাম হলো অভিশাপ। আমাদের যেটা পাঠ্য, অর্থাৎ আদরিণী গল্পটা কিন্তু তিনি লিখেছিলেন 1320 বঙ্গাব্দে সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এই গল্পটা, এবং প্রচুর আলোড়ন সৃষ্টি করেছিল পাঠকের মধ্যে। অসাধারণ এক হৃদয়স্পর্শী গল্প বা কাহিনী, যেটা পড়লে আমাদেরও কিন্তু ভালো লাগবে। এই হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমরা গল্পটাতে আসার আগে আমরা এইটুকু জেনে নিলাম। এবারে আমরা কিন্তু মূল গল্পে প্রবেশ করব। আদরিণী গল্পটা যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে প্রথম গল্প, তোমরা ইতিমধ্যে কিন্তু 11-এ ফার্স্ট সেমিস্টারে একই টাইপের, অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন তোমরা করেছো। এবারও তোমাদের কিন্তু মাল্টিপল চয়েসের কোশ্চেন 40টা কোশ্চেন থাকবে, এবং 40টা কোশ্চেনকেই তোমাদেরকে উত্তর দিতে হবে, এখানে কোনো চয়েস নেই।
যেহেতু মাল্টিপল চয়েস, সেহেতু তোমাদেরকে কিন্তু বইটা একটু খুঁটিয়ে পড়তে হবে। বড় কোশ্চেন তো নয় যে তোমরা একটু গল্পটা পড়ে নিলে তারপর নিজের মতন করে গল্পের উত্তরটা তৈরি, যে কোন প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তর লিখলে, কিন্তু এটা তা না। আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে সেই টেকনিকটা একটু আজকে বলবো। খুব সহজ। যারা পুরো 40 নম্বর পেতে চাও তারা যদি একটু আমার এই কথাগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব ইজি হবে। কেমন করে? আগে তোমরা গল্পটা পড়ার আগে তোমরা হাতে একটা পেন্সিল রাখবে। আমরা যতটা পড়বো তার মধ্যে থেকেই আমরা কিন্তু এমসিকিউ বের করে নেব, অর্থাৎ যেটুকু পড়বো সেটুকু থেকে এমসিকিউ বের করে নেব। দেখো কেমন করে। প্রথম পরিচ্ছেদ আমরা পড়ছি গল্প। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এই প্রথম অনুচ্ছেদে আমরা কতগুলো দেখো প্রশ্ন পেয়ে গেলাম। দেখো, পাড়ার নগেন ডাক্তার, তাহলে তোমাদের যদি প্রশ্ন করে দেয় নগেন ডাক্তার, তাহলে ডাক্তারকে বা নগেন বাবুকে, তাহলে নগেন ডাক্তার, ডাক্তারকে নগেন বাবু। আর কে? জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। এই দুজন কার কাছে এলো? অর্থাৎ পাঞ্চিবাদে যেত, অর্থাৎ মুক্তার, মুকুজ্জ মুক্তারের কাছে বলছে যে এইবারে জয়রাম, অর্থাৎ মুকুজ্জবাবুকে, যার পুরো নাম হলো পরবর্তীতে আমরা পাবো জয়রাম মুখোপাধ্যায়। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কে কে এলো? এলো নগেন ডাক্তার আর জুনিয়র উকিল। ঠিক তার তলে তোমরা একটু দাগ দাও। হয়ে গেল। তাহলে তারা কখন এসেছিল? জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিল? বিকেল বেলায়। দেখো রয়েছে বিকেল বেলা। হয়ে গেল। এইবারে এসে তারা কি বলল? কার বিয়ে? না, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে, পীরগঞ্জের বাবু অর্থাৎ জমিদার বাবু, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসছে যে সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, অর্থাৎ জমিদারের মেজ ছেলের মেয়ের বিয়ে। কবে বিয়ে? না, সোমবার বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে। বাই মানে বাইজি। তখনকার দিনে বড়লোকদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাইজি আসে, নাচ গান হয়, ধুমধাম করা হয়, অনেক লোকজন খাওয়ানো হয়। সেটা একটা অনুষ্ঠানের, মূল অনুষ্ঠানের একটা অংশ। তাহলে কি হচ্ছে? অনুষ্ঠান উপলক্ষে কি হচ্ছে? বেনারস থেকে বাই আসছে আর কলকাতা থেকে খ্যামটা। মনে রাখার উপায় কি? বেনারসের ব আর বাইজির ব। হয়ে গেল, মিলে গেল তোমাদের। তোমাদের যদি প্রশ্ন বেনারস থেকে কে আসে, 4টে অপশন দিয়ে দিল, তোমরা তাহলে অবশ্যই বলতে পারো বেনারস থেকে বাইজি আর কলকাতা থেকে খ্যামটা। ক আর খ পাশাপাশি। সহজে মনে পড়লো, মনে থাকবে তোমাদের কথাটা। মুক্তার মশাই অর্থাৎ জয়রাম মুখুজ্জে, এটাকে আমরা উকিল বলি, মুক্তার মশাই তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। তাহলে মুক্তার মশাই ঠিক সেই সময় কোথায় বসেছিলেন? বারান্দার তলায়। কোথায় বসেছিলেন? বারান্দায় বসেছিলেন। বসে বসে তিনি কি খাচ্ছিলেন? বিড়ি, সিগারেট, হুকো, তামাক। বলতেই হবে স্বাভাবিকভাবে হুকো টানছিলেন। আগন্তুকদের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তা, অর্থাৎ জমিদারের তিনি মুক্তার উকিল। অর্থাৎ কত বছর ধরে তিনি জমিদারের উকিল হয়েছেন? 20 বছর। তাহলে 20 বছর তলা দাগ দাও। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? তাহলে আমরা দেখো এই দুটো অনুচ্ছেদ পড়লাম, অনুচ্ছেদের মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্ন পেয়ে গেলাম। কত বছর ধরে জয়রাম মুখোপাধ্যায় জমিদারের বাড়িতে
ওকালতি করছে, জমিদার বাড়ির হয়ে ওকালতি করছে 20 বছর ধরে। জমিদারের বাড়ির কার বিয়ে? অর্থাৎ মেজবাবুর মেয়ের বিয়ে। জয়রাম মুখোপাধ্যায়কে এ খবর কে কে দিল? অর্থাৎ নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু দিলেন। কখন দিলেন? বিকেলবেলা দিলেন। যখন তারা দিচ্ছিলেন তখন জয়রাম মুখোপাধ্যায় কি করছিলেন? অর্থাৎ তিনি বারান্দায় বেঞ্চিতে বসে তিনি হুকা টানছিলেন। তাহলে কিন্তু আমরা এই দুটো অনুচ্ছেদের মধ্যে আমরা কিন্তু একটা করে প্রশ্ন পেয়ে গেলাম। দেখো খুব সহজ, খালি একটু পেন্সিল দিয়ে যেই জায়গায় আমি বললাম সেখানে সেখানে তোমরা দাগ দিলে। যখনই তোমরা এগুলোতে দাগ দিলে তখনই কিন্তু যখন তুমি নেক্সট টাইম যখন তোমরা পড়তে যাবে না, তখন দেখবে ওই দাগ দেওয়া অংশগুলো তোমাদের চোখে পড়ে যাবে, তোমাদের আলাদা করে আর মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এবারে প্রথম পরিচ্ছেদের 3য় অনুচ্ছেদ। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনি। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ বন্ধু বাৎসল্যে কুসুমের মতন কোমল, ইহা যে তাহার সঙ্গে কিছুদিনই ব্যবহার করেছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্যমশাই? আমরা কি সেভাবে বলেছি? এই জেলার মধ্যে এমন কে বিষয়ে লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। এই অনুচ্ছেদের মধ্যে আমরা কি পেলাম? জয়রাম মুখোপাধ্যায় একটা চারিত্রিক বৈশিষ্ট্য পেলাম, অর্থাৎ মানুষটা অল্পতে রেগে যায়। তাহলে কি কি বৈশিষ্ট্য পেলাম? 3টে জিনিস পেলাম। দেখো, তিনি কিন্তু মানুষটা তার অল্পতেই অভিমান জাগে, 1 নম্বর পয়েন্ট, দাগ দাও তলায়। হৃদয়খানা তার স্নেহে পরিপূর্ণ, অর্থাৎ তিনি খুব নরম মনের, এবং বন্ধু বাৎসল্য অর্থাৎ বন্ধুদের প্রতি তার ব্যবহারটা অত্যন্ত কোমল। তাহলে 3টে আমরা কিন্তু পেলাম, এবং তারপরেও আমরা পেয়েছি যে তার কাছে উপকৃত হয়নি এমন কোনো মানুষ কিন্তু নেই। আমরা এই 3য় স্তবকে দেখো জয়রাম মুখোপাধ্যায় 4টে কিন্তু কি পেলাম? চারিত্রিক বৈশিষ্ট্য। এবার আসি, মোক্তার মশাই স্মিত মুখে বললেন, এই কথা? মোক্তার মশাই মানে তোমরা বুঝতে পারছো জয়রাম মুখোপাধ্যায়। এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নয়, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যার নাগাদ হাতে এসে যাবে। অর্থাৎ তিনি ভীষণভাবে নিশ্চিন্ত হলেন যে জমিদার নগেন্দ্রনাথ, এখন বর্তমান যিনি নগেন্দ্রনাথ জমিদার, তিনি অর্থাৎ তার বাবার আমল থেকে তো এই জয়রাম মুখোপাধ্যায় তাদের ওকালতির কাজ করছে। তিনি যদি, অর্থাৎ জয়রামবাবু যদি তাকে অনুরোধ করে, তাহলে সেই অনুরোধটা ফেলতে পারবে না, নিশ্চয়ই তিনি হাতের ব্যবস্থা করে দেবেন। একদম জয়রাম মুখোপাধ্যায় একদম নিশ্চিন্তে তিনি হাতি পাবেন। কুঞ্জবাবু বললেন, কুঞ্জবাবু মানে কে? অর্থাৎ জুনিয়র উকিল। তিনি বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্যমশাইয়ের কাছে গেলে একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্যমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছে না। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নয়। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে, পগ্গ মানে পাগড়ি। তখনকার দিনে পাগড়ি একটা সম্মানের ব্যাপার, এখনো পাগড়ি একটা বাঙালি কালচারের বাইরে যদি আমরা যাই, তাহলে কিন্তু অনেক সম্প্রদায়ের মানুষ কিন্তু বিয়ে অনুষ্ঠানটা কি হয়, পাগড়ি মাথায় দেয়। তো আমি, অর্থাৎ তিনি বলছেন খ্যামটা শোনবার আমার সময় না, অর্থাৎ এক ধরনের, খ্যামটা শব্দের অর্থ হলো এক ধরনের নৃত্য কৌশল, তখনকার নৃত্য শৈলী যাকে বলে। তো সেটা আমার পক্ষে সম্ভব না, তবে পাগড়ি বেঁধে এক থেলো হুকো হাতে করে লোকজনদের অভ্যর্থনা করবো। অর্থাৎ তিনি কিভাবে লোকজনদের অভ্যর্থনা করে, তলা দাগ দাও, হুকো হাতে নেই, মাথায় কি বাঁধবেন? পাগড়ি বাঁধবেন। অভ্যর্থনা কে খেলে কে না খেলে দেখবো আর তদারক করবো। অর্থাৎ তিনি হুকো হাতে সবাইকে অভ্যর্থনা করবেন, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুঝে ভার দে, কেমন? অর্থাৎ এটা একটা গানের একটা লাইন, অর্থাৎ খ্যামটা গানের একটা লাইন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগলেন।
এই পর্যন্ত হলো কিন্তু আমাদের প্রথম পরিচ্ছেদ। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, ভালোই লাগলো। তোমাদের কাছে প্রথম পরিচ্ছেদের কিন্তু যে এমসিকিউ আসবে, এর বাইরে তো কোনো এমসিকিউ হতেই পারে না। তাই আমি যেরকম ভাবে বললাম, হাতে পেন্সিল নিয়ে তার তলায় দাগ দাও এবং সেই জায়গাটার উপর বেশি করে নজর দাও। তাহলে আলাদা করে তোমাদেরকে নোটস বলো বা অন্য কিছু বলো, কিচ্ছু দরকার নেই, খালি টেক্সট বইটা এইভাবে মন দিয়ে পড়ে যাও। দেখো তোমাদের ভালো লাগে নাকি। আদরিনী গল্পের প্রথম পরিচ্ছেদ শেষ হলো। কিসে শেষ হলো? অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় রাজি হলেন যে জমিদারকে তিনি জমিদার নরেশচন্দ্রকে তিনি চিঠি লিখবেন একটা হাতির জন্য। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জ মশাই একটু ঘটা করিয়া করিতেছেন। বেলা 9টার সময় পূজা সমাপন করে জলযোগান্তে, অর্থাৎ জলযোগান্তে মানে কি, জলযোগ যুক্ত অন্তে। জলযোগ বলতে যাকে আমরা ইংরেজিতে বলি ব্রেকফাস্ট, অন্তে মানে শেষে, অর্থাৎ সকালের খাবার পরে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কইতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা তার মনে পড়ে গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া এবার তিনি চিঠি লিখতে বসলেন। তাহলে তখনকার দিনে চিঠি লেখাটা কিরকম ছিল? অর্থাৎ আমরা যদি একটা কোনো চিঠি লিখি, আমরা বলি সবিনয় নিবেদন, কোনো একটা কিছু লিখি, বা আমরা যদি বড়জনকে চিঠি লিখি বলি পরম পূজনীয় অমুক। তখনকার দিনে চিঠি লেখা হতো ঠিক এইরকম ভাবে। আর যেহেতু জমিদারকে তো চিঠি লিখতে একটু তো বেশি করে বিশেষণ দিতে হবে, সম্মান দেখাতে হবে, তাই লিখছেন তিনি, প্রবল প্রতাপান্বিত শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু। তাহলে আশ্রিত প্রতিপালকেষু অর্থাৎ জমিদারের আশ্রিত জনপ্রতিপালকেষু অর্থাৎ কি, জনগণকে অর্থাৎ প্রজাদেরকে যিনি পালন করেন তাহার প্রতি সম্মান দেখিয়ে তিনি লিখলেন চিঠিটা। 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তে প্রার্থনা করিয়া এই পত্র লিখছেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তে আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হলেন। তাহলে জমিদারের কাছে তিনি চিঠি লিখলেন। জমিদারকে নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর, তার কাছে চিঠি লিখলেন। চিঠিটা কবে লিখলেন, কিবার লিখলেন? দেখো প্রথমেই রয়েছে রবিবার। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে আমরা কিন্তু এইটাই পেলাম, তিনি চিঠি লিখলেন। এই একটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে রোববারের তলা দাগ দিয়েছ নিশ্চয়ই, এবং জমিদারের নাম দাগ দিয়েছ। দ্বিতীয় অনুচ্ছেদ, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়েছে, অর্থাৎ 50 বছর পার হয়েছে। মানুষটা, তাহলে তার বয়স কত? 50 বছর, দাগ দাও তলায়। মানুষটি লম্বা ছাদে, দাগ দাও। রংটি আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেতে পারে। গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুটি বড় বড়, ভাষা ভাষা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুটি দিয়া উচ্ছলিয়া পড়িতেছে। মানেটা কি? অর্থাৎ মনের দিক থেকে তো তিনি খুব কোমল হৃদয়, আর কোমল হৃদয়ের মানুষ বলে না, মানুষের মুখ দেখলেই মন বোঝা যায়, ঠিক সেরকমই জয়রাম চক্রবর্তীর জয়রাম মুখোপাধ্যায়ের মনটা তো খুব নরম ছিল, তার চোখ দেখলেই বোঝা যেত তিনি নরম মনের মানুষ। এই অনুচ্ছেদে আমরা কিন্তু পেলাম জয়রাম মুখোপাধ্যায়ের শারীরিক গঠনের বর্ণনা। এটা তোমরা নিশ্চয়ই পড়বে। এবার তৃতীয় অনুচ্ছেদ, ইহার আদিবাস যশোর জেলায়। তাহলে তিনি কোথাকার মানুষ? যশোর জেলায়, দাগ দাও তলায়।
এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসিয়াছে তখন এদিকে রেল খোলে নাই, অর্থাৎ রেলগাড়ি চলেনি। পদ্মা পার হইয়া কত নদী পথে, কত গরুর গাড়িতে, কত পদব্রজে আসিতে হইয়াছেন। তাহলে কিভাবে এলেন তিনি? দেখো, প্রথমে নৌকা, তিনি কি করলেন? পদ্মা নদী পার হলেন প্রথমে, তারপরে কি করে পার হলেন? নৌকায় পার হলেন, তারপরে কি কিছুটা গরুর গাড়িতে, তারপরে কিছুটা পদব্রজে। তাহলে ক্রমানুসারে যদি বলে তোমাদেরকে এইভাবে সাজাতে হবে। সঙ্গে কেবলমাত্র একটা ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি আনলেন। দাগদাও তলায়, ক্যাম্বিসের ব্যাগ এবং পিতলের ঘটি আনলেন। সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটা বাসা ভাড়া লইয়া নিজ হস্তে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দিলেন। তাহলে তার সঙ্গে কি ছিল? যখন আসলেন যশোর থেকে, যখন এই দেশে আসলেন, তখন কি ছিল? একটা ক্যাম্বিসের ব্যাগ, একটা পিতলের ঘটি। তাহলে ঘর ভাড়া এখানে কত পয়সা নিলেন? কত টাকা নিলেন? তখনকার দিনে 13 শিকা, শিকা মানে শিকি, 13 শিকি তিনি একটি বাসা ভাড়া নিলেন। এখন কিন্তু সেই জয়রাম মুখোপাধ্যায় তার মুক্তারি ব্যবসায় এতটাই নাম করেছেন এবং পয়সা রোজগার করেছেন যে তিনি একটা দালান কোঠা করেছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, অনেকগুলো কোম্পানির কাগজ কিনেছেন, অর্থাৎ বেশ পয়সা তিনি করেছেন। তাহলে কি কি করেছেন? তলা দাগদাও, দালান কোঠা করেছেন, বাগান করিয়েছেন, পুকুর কিনেছেন এবং অনেকগুলো কোম্পানির কাগজ কিনেছেন। যে কাগজগুলো আর্থিক মূল্যে তিনি বিক্রি করতে পারেন। যে সময় কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হয়েছে বটে, কিন্তু জয়রাম মুখোপাধ্যায় মুখযুগে তাহারা কিছুতেই হটাতে পারেনি। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার ছিলেন। তাহলে এইখানে এই তৃতীয় অনুচ্ছেদে আমরা কিন্তু পেলাম কোথা থেকে তিনি এলেন। কোথা থেকে এলেন? যশোর জেলা থেকে এলেন। যখন এলেন তখন এখানে কি ছিল না? তাহলে যশোর থেকে এখানে আসতে গেলে, এই বঙ্গে আসতে গেলে তাহলে কি করতে হবে? পদ্মা নদী পার হতে হবে। তাকে প্রথমে পদ্মা নদী পার হতে হচ্ছে নৌকা করে, তারপরে তিনি কি করছেন? কিছুটা গরুর গাড়িতে এসছে, তারপরে তিনি পদব্রজে এসছেন। এরপর এখানে এসে এখানে তো কিছুই নেই তার। এইখানে এসে তিনি কি করলেন? 13 শিকা দিয়ে, অর্থাৎ 13 শিকি দিয়ে তিনি কি করলেন? একটা বাসা বাড়ি ভাড়া করলেন। আসার সময় তার সাথে কি ছিল? একটা কেমব্রিজের ব্যাগ ছিল, আর ছিল একটা পিতলের ঘটি। নিজে রান্না করতেন এবং আস্তে আস্তে এখানে এসে মুক্তারি অর্থাৎ ওকালতি করতে শুরু করলেন। আস্তে আস্তে তার নাম হলো। তিনি কি করলেন? একটা দালান কোঠা, পয়সা হলো, দালান কোঠা করলেন, বাগান করলেন, পুকুর কিনলেন এবং অনেকগুলো কোম্পানির কাগজ কিনলেন। যেমন এখন আমরা বলি না শেয়ার মার্কেট, ওই রকম ধরনের। তখন কিন্তু মনে করতে হবে, তখনও কিন্তু ইংরেজিতে কথা বলে বেশ কিছু মুক্তার কিন্তু তখন কোর্টে কাজ করতেন। কিন্তু জয়রাম মুখোপাধ্যায়ের দাপট এত বেশি ছিল যে তারা জয়রাম মুখোপাধ্যায়ের কাছে পেরে উঠতেন না, এতটাই তিনি দাপটে ছিলেন। আচ্ছা, এবারে আমরা চতুর্থ অনুচ্ছেদে চলে আসি। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয় এখানে অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিন্তু তার রুক্ষ ছিল। তোমাদের প্রশ্ন হতে পারে, তার মেজাজটা কি রুক্ষ ছিল না খুব কোমল ছিল? না না, মেজাজটা কিন্তু রুক্ষ ছিল। দাগদাও তলা, যৌবনকালে ইনি রীতিমতন বদরাগী ছিলেন। তাহলে যৌবনকালে তিনি কিরকম ছিলেন? বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়েছে, স্বাভাবিক, 50 বছর বয়স। সেকালে হাকিমরা একটু অবিচার অত্যাচার করলেই, হাকিম মানে কি? বিচারক। মুখুজ্জি মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থক বা করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া গেল। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটা এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। গরু ছিল, গরুটার নাম কি ছিল? মঙ্গলা গাই। সে একটা কি দিল? একটা এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে। সঙ্গে সঙ্গে কি করলেন জয়রাম বাবু? কি করলেন? সেই যে ডেপুটি বাবুর সাথে ঝামেলা হয়েছিল কোর্টে, সেই ডেপুটি বাবুর নামে বাছুরটার নামকরণ করে ফেললেন। এতটাই ছিল তার দাপট।
ডেপুটি বাবু লোক পরম্পরায় অর্থাৎ লোকের মুখে ক্রমে ক্রমে এই কথা শুনলেন এবং বলা বাহুল্য নিতান্ত রেগেই গেলেন। ভালো মানে রাগ না করার তো কোনো মানেই হয় না, স্বাভাবিকভাবে তিনি রাগ করলেন। যাই হোক, এটা তো একটা গেল ঘটনা। আরেকবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্যে মশাই আইনের তর্ক করতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অর্থাৎ কার কথায়? জয়রাম বাবুর কথায় সায় দিচ্ছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বাবু বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তো তাও নেই দেখছি। বড় বেশি অপমানজনক কথা। কাকে অপমান করলেন? হুজুরকে অর্থাৎ বিচারককে অপমান করলেন। সেই দিন আদালত অবমাননার জন্য মোক্তার মশাই 5 টাকা জরিমানা হয়েছিল। অর্থাৎ জয়রাম বাবুকে জরিমানা করা হয়েছিল আদালত অবমাননার জন্য। কিন্তু জয়রাম বাবু মুখুজ্জে মশাই তো এলেবেলে মানুষ না, অত্যন্ত রাজবাড়ী, অত্যন্ত সম্মান, নিজেকে সম্মানীয় ব্যক্তি বলে মনে করেন। তাই তার সম্মানে প্রচন্ড লাগলো। তিনি ভাবলেন হেরে যাওয়া তার রক্তে নেই, তাকে জিততেই হবে। এই 5 টাকা জরিমানার জন্য তিনি কি করলেন, বিষয়টাকে হাইকোর্টে নিয়ে গেলেন এবং হাইকোর্টে নিয়ে গিয়ে আবার তিনি মামলা লড়তে শুরু করলেন। কিসের মামলা? এই যে তাকে 5 টাকা কি করা হয়েছিল, জরিমানা করা হয়েছিল। 5 টাকা জরিমানার পরিবর্তে হাইকোর্টের কেস করে তিনি যে টাকা খরচ করেছিলেন, অর্থাৎ সব শুধু 1700 টাকা ব্যয় করেছিলেন। তাহলে তাহলে কিরকম মানুষ? 5 টাকা কেন তাকে জরিমানা করেছিল, সেটা তার সম্মানে লেগেছিল। তাই তিনি কি করেছিলেন, জেদের বসে সম্মান ফিরে পাওয়ার জন্য তিনি কোর্টে কেস করে এর বিরুদ্ধে 1700 টাকা খরচ করলেন। তবে বলা বাহুল্য তিনি কিন্তু জিতলেন। এই হলো জয়রাম মুখোপাধ্যায়ের চরিত্র।